গতকালই পরিচিত এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা হওয়ার পর খুব অবাক হওয়ার একটা ভঙ্গি করে আমাকে বললেন, শুনেছেন বিজেপির যে প্রার্থী তালিকা এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে তার মধ্যে নাকি 3জন গেরুয়াধারী সন্ন্যাসী। আসলে আমাদের এখানে গেরুয়াধারী বা সন্ন্যাসীরা সরাসরি অ্যাক্টিভ পলিটিক্সে কি করছেন এই ব্যাপারটা ভেবে আমরা অবাক হয়ে যাই। যেন সন্ন্যাসী হলে বা গেরুয়াধারী হলে তাদের আর যাই হোক সাধারণ জীবনযাপনের সঙ্গে কোনো সম্পর্ক থাকাই উচিত না, তারা আধ্যাত্ম জীবন নিয়েই ব্যস্ত থাকবেন। কিন্তু আমরা ভুলে যাই যে ভারতবর্ষের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, ধর্মীয় নেতারা অ্যাক্টিভ পলিটিক্সে আজকের ব্যাপার না, বহু বছর এই ট্র্যাডিশন ভারতবর্ষের ইতিহাসে রয়েছে। এবং বিশেষ করে বৈদিক ধর্মে, সনাতন ধর্মের মানুষেরা তো বটেই। আজ থেকে 150 বছর আগে স্বামী বিবেকানন্দ বলুন আর 500 বছর আগে শ্রী চৈতন্য, প্রত্যেকেই ভয়ঙ্কর রকম অ্যাক্টিভ ছিলেন সমসাময়িক রাজনীতিতে। এমনকি শ্রী চৈতন্য, তাকে তো এই ক্রেডিট দেওয়া যায় যে তিনি প্রথম সে অর্থে এক বিপুল গণ আন্দোলন গড়ে তুলতে পেরেছিলেন। যদিও তা ঈশ্বর ভজনা, কৃষ্ণ ভজনার নামে, কিন্তু তা তো গণ আন্দোলনই। কাজীর বাড়ির যে অভিযান, যার বিবরণ বৈষ্ণব গ্রন্থে পাওয়া যায়, তা তো আজকের নবান্ন অভিযানের সঙ্গে সমতুল্য। এবং শেষ পর্যন্ত এই রাজনৈতিক কারণেই শ্রী চৈতন্যকে বাংলা ছাড়তে হয়েছে এবং সেই সময়ের অন্যতম শক্তিশালী হিন্দু রাজার রাজ্যে উড়িষ্যায় গিয়ে থাকতে হয়েছে বাকি জীবন। এমনকি আমার খুব ঘনিষ্ঠভাবে পরিচিত এবং রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আমলা, যিনি শ্রী চৈতন্যের জীবন নিয়ে গবেষণা করেছেন, বই লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন 2 থেকে 3 বার পুরী থেকে অত্যন্ত গোপনে বাংলায় এসেছেন শ্রী চৈতন্য, সঙ্গে খুব বিশ্বস্ত 2-1 জন, কিন্তু কোনো ধর্মীয় সাগরেদ নয়। কি করতে এসেছেন তিনি? যদি ধর্মের কাজে এসে থাকেন, ধর্ম প্রচারের কাজে এসে থাকেন, তাহলে সঙ্গে ধর্মীয় প্রচারকরা, অন্য অনুচররা থাকতেই পারতেন, তার উল্লেখ বৈষ্ণব গ্রন্থে থাকতেই পারত। কিন্তু ফেন্টলি শুধু জানা যায় তিনি এসেছিলেন গোপনে, ছদ্ম পরিচয়। কি করতে? অ্যাক্টিভ পলিটিক্সে ধর্মের মানুষরা, ধর্মীয় নেতারা বহুদিন থেকেই আছেন, ভবিষ্যতেও থাকবেন, ভারতবর্ষের ট্র্যাডিশন আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে রাজনীতিটা পুরোপুরি ধর্মীয়ভাবে অপারেট হবে, ধর্ম বা ধর্মভিত্তিক ইস্যু, সাম্প্রদায়িক ইস্যু রাজনীতিতে মুখ্য আলোচিত বিষয় হবে, এরকম রাজনীতির সঙ্গে বাংলার মানুষ বহু বছর পরিচিত ছিল না। বিজেপি এই রাজ্যে যত তার শক্তি বেড়েছে, তারা বারবার চেষ্টা করেছে এই সাম্প্রদায়িক ইস্যুগুলোকে রাজনীতির প্রধান ইস্যু করে ফেলতে। এবং বিশেষ করে 2021-এর পর যখন সংসদীয় রাজনীতিতে একেবারে প্রতিনিধিত্ব কমে গেছে বাম রাজনৈতিক দলগুলোর, তখন কিন্তু বিজেপি পেয়েছে খোলা মাঠ। আমরা রাজ্য বিধানসভায় কাঁসর ঘণ্টা বাজতে দেখেছি, শঙ্খ বাজতে দেখেছি, উলুধ্বনি শুনেছি। এবং এইটা আস্তে 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 এমন একটা জায়গায় নিয়ে আসা সম্ভব হয়েছে যে এখন বলা যায় 26-এর নির্বাচন যতটা ধর্মভিত্তিক রাজনীতির ওপর হচ্ছে, এতটা বোধহয় এর আগে কখনো হয়নি। বহু বছর আগে রাজশেখর বসু তার গল্পে লিখেছিলেন, দেশে একদিন ধর্ম নিয়ে ফুটবল খেলা হবে, মনে রেখো। পরবর্তীতে যখন সত্যজিৎ রায় সেই গল্পের উপর মহাপুরুষ ছবি তৈরি করেন, সেখানে এই ডায়লগ শেষ পর্যন্ত সিনেমার ডায়লগ হিসেবে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল যতটা না রাজশেখর বসুর গল্পের। এবং আজকে যেন আক্ষরিক অর্থে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ধর্ম নিয়ে ফুটবল খেলা হচ্ছে। এই ফুটবল খেলা ধর্ম নিয়েই হোক, এটা চেয়েছিল বিজেপি। প্রশ্ন হচ্ছে বিজেপি এর ফসল কতটা ঘরে তুলতে পারবে। যে সমস্ত এলাকা, যে সমস্ত জেলা বা বেল্ট মুসলিম সংখ্যাধিক্য রয়েছে, মুসলিম ভোটারদের সংখ্যাধিক্য রয়েছে, বিজেপি যেন সেগুলোকে ওয়াকওভার দিয়েই তাদের অভিযান শুরু করছে। বিজেপি নেতারা সরাসরি বলেছেন মুসলিম ভোট আমাদের দরকার নেই, কিন্তু তারা কি চান? তারা চান হিন্দু ভোট এক জায়গায় হোক। ফলে যে সমস্ত জেলায় মুসলিম পপুলেশন বেশি, মালদা, মুর্শিদাবাদ বা উত্তর এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, সেখানে হিন্দু ভোট যদি কনসলিডেট করা যায়, তাহলে কিছু আসন এরকম আছে যেখানে মুসলিম ভোট এবং হিন্দু ভোট তুলনামূলক সমান, বা কোথাও কোথাও হয়তো মার্জিনালি হিন্দু ভোট বেশি। সেই সমস্ত আসনগুলো বিজেপির ঝোলায় চলে আসতে পারে।
আমি আজকের আলোচনায় শুধু এই মুসলিম পপুলেশন বেশি এরকম কতগুলো জায়গা নিয়ে একটু কথা বলি, বোঝার চেষ্টা করি কি পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বিষয়টা। 85টা এরকম আসন আছে মোটামুটি পশ্চিমবঙ্গে, যেটা বলা যায় মুসলিম ডমিনেটেড, যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা অনেক বেশি, তারাই নির্ধারণ করেন ওইখান থেকে কে জিতে আসবেন। এবং এই 85টার মধ্যে 21-এর নির্বাচনে টিএমসি, তৃণমূল কংগ্রেস নিজেদের ঝোলায় 75টা পুড়ে ফেলেছিল। মানে এখানে ক্লিন সুইপ। যেহেতু বামেরা দুর্বল হয়ে গিয়েছিল, বিজেপি এখানে দাগ ফোটাতে পারেনি, তৃণমূল কংগ্রেস বলা যায় এখানে বিজেপিকে বহু বহু মাইল পিছনে ফেলে দিয়েছিল। কিন্তু 26-এর নির্বাচনে বিষয়টা কীরকম হবে? মুর্শিদাবাদ, মালদা, অনেকেই বলছেন আইএসএফ যখন তৈরি হয়েছিল বলা হয়েছিল যে মুসলিম ভোটের ওপরে প্রভাব পড়বে এবং তৃণমূল কংগ্রেস ক্ষতিগ্রস্ত হবে। 21-এ আইএসএফ দাঁতই ফোটাতে পারেনি, একমাত্র ভাঙর নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু হুমায়ুন কবির, আমি যখন হুমায়ুন কবিরকে নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন যে সদ্য রাজনীতিতে আসা কারুর সঙ্গে 40-42 বছর রাজনীতি করা কারুর অভিজ্ঞতাকে গুলিয়ে ফেলবেন না। হুমায়ুন কবির এত কনফিডেন্ট কোত্থেকে? তিনি বলছেন, তিনি এখনও বলছেন, দু জায়গায় দাঁড়িয়েছেন, দু জায়গাতেই কোথাও 50,000 কোথাও 30,000-এর লিড নেবেন। তিনি পরিষ্কার বলছেন তৃণমূল কংগ্রেস জানে মুসলিমরা এবার ভোট দেবে না, সেজন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় দেখুন গতবারের থেকে এবারে মুসলিম প্রার্থীর সংখ্যাও কমে গেছে। ইনফ্যাক্ট তৃণমূলের মুসলিম প্রার্থীর সংখ্যা এবারে বোধহয় 47 জন, যদি আমার হিসাবে ভুল না হয়ে থাকে। যাই হোক, আমি এক এক করে আসি। মুর্শিদাবাদের 22টা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে 20টাতেই তৃণমূল কংগ্রেস জিতেছিল। জয়ী বিধায়কদের মধ্যে 2 জন, যেমন ধরুন ভরতপুরের হুমায়ুন কবির, তিনি চলে গিয়েছেন দল থেকে, আর অন্যদিকে বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ, তিনি জেলে। এই দুটো জায়গায় পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল, কিন্তু এছাড়াও মুর্শিদাবাদে আরও 8টা আসনে তৃণমূল কংগ্রেস এবারে প্রার্থী বদল করে দিয়েছে। আমি বলছিলাম না যে মুসলিম ডমিনেটেড যে আসনগুলো, সেখানে তৃণমূল কংগ্রেসের সাফল্য গতবারে ছিল ভয়ঙ্কর রকম, মানে 85-র মধ্যে 75টা। এবারে যে সমস্ত পয়েন্টগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেতে পারে, তার মধ্যে একটাই হুমায়ুন কবির ফ্যাক্টর। এখনও বোঝা যাচ্ছে না এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু ফেলতে পারে। 2 নম্বর হচ্ছে, বেশ কিছু মালদা মুর্শিদাবাদের এলাকায় বিভিন্ন পকেটে কমিউনাল ভায়োলেন্স হয়েছে, ফলে কিছু কিছু জায়গায় হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই হিসেব কিন্তু বিজেপিও করছে, ফলে সেখানে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূল কংগ্রেস। আর 3 নম্বর যে ফ্যাক্টর, সেটা হচ্ছে এই প্রার্থী পরিবর্তন। আমি একটু আগে আপনাদের বললাম মুর্শিদাবাদে 8টি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে, আর 2টিতে পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। হুমায়ুন কবিরের জায়গায় অন্য কেউ দাঁড়াতেই হতো, আর অন্যদিকে জীবন কৃষ্ণকে এবারে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। কিন্তু আরও 8টা আসনে, ফলে সব মিলিয়ে এবারে মোট এই 22টা আসনের মধ্যে বিশেষ করে এই 10টা আসন যেখানে প্রার্থী চেঞ্জ হয়েছে এবং যেখানে যেখানে হুমায়ুন কবির দাঁত ফোটাতে পারবেন, তৃণমূল কংগ্রেসের আদৌ সেখানে সাফল্য কতটা হবে সেটা কিন্তু হিসেব করতে হবে। আর যদি বিজেপি সাকসেসফুলি এখানে হিন্দু ভোট কনসলিডেট করতে পারে, যে সমস্ত আসনগুলো তৃণমূল কংগ্রেসের হয়তো ফিরে তাকাতে হবে না, যেমন ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, নওদা, রানীনগর, ভগবানগোলা, লালগোলা, এখানে 85%, কোথাও কোথাও 90% মুসলিম পপুলেশন। কিন্তু হুমায়ুন কবির ফ্যাক্টর হয়ে গেলে তখন এটাকে এত সহজ হিসেব হয়তো থাকবে না। কিন্তু যেখানে কম্পারেটিভ, যেখানে হিন্দু ভোট মুসলিম ভোট মোটামুটি কম্পেয়ারেবল, জঙ্গিপুর, সুতি, সাগরদিঘি, এই সমস্ত জায়গায়, সাগরদিঘিতে তো কংগ্রেসেরও একটা বড় সাপোর্ট রয়েছে। ফলে আর কান্দি বা ভরতপুরের মতো জায়গা, যে সমস্ত জায়গায় বিজেপি এই যে পরিবর্তিত ফ্যাক্টরগুলো বিজেপিকে কিছুটা অ্যাডভান্টেজ দিতে পারে, সব মিলিয়ে মুর্শিদাবাদের এই 22টা আসনের মধ্যে এবারের ফলাফল গতবারের মতো 22 হবে কি না সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। মালদায় মোট 12টার মধ্যে 21 সালের বিধানসভা ভোটে তৃণমূলের দখলে ছিল 8টা, আর বিজেপির দখলে ছিল 4টে। এখানেও ওই ফ্যাক্টরগুলো কাজ করতে পারে। মালদাতে এসেও প্রার্থী হয়েছেন বোধহয় হুমায়ুন কবির, ফলে
তিনি সেখানকার মুসলিম বেল্টেও প্রভাব ফেলার চেষ্টা করবেন। সব মিলিয়ে মালদায় টিএমসির সুজাপুর, বৈষ্ণবনগর বা রতুয়ার মতো আসন কিছুটা নিশ্চিত দেখালেও মালদা সাউথ, মালদা নর্থ, ইংলিশ বাজার, মোথাবাড়ি একেবারে নিশ্চিন্ত হয়ে তৃণমূল পকেটে ফেলে দেবে এবারে অতটা বোধহয় নয়। আর আরেকটা বড় কথা হচ্ছে যে এখানে কংগ্রেস কতটা সফল হবে। কংগ্রেস কিন্তু প্রার্থী তালিকা ঘোষণাতেই অনেকটা পিছিয়ে রয়েছে। এই অবস্থায় কংগ্রেসের রাজনৈতিক প্রস্তুতি নির্বাচনের জন্য কতটা, সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হচ্ছেই। 12টা বিধানসভায়, লোকসভাতেও 12টা বিধানসভায় মুর্শিদাবাদ আর মালদা মিলিয়ে বাম কংগ্রেস জোট এগিয়েছিল, এবারে এই জোটটা হয়নি। 12টা বিধানসভার মধ্যে 95% হচ্ছে এই বেল্টে, মানে আমি ধরে নিচ্ছি 8 থেকে 9টা বিধানসভা মালদা মুর্শিদাবাদে যেখানে বাম কংগ্রেস জোট 24-এর লোকসভার নিরিখে এগিয়েছিল। কিন্তু এবারে যে এক তো বাম কংগ্রেস জোট হয়নি, আর দ্বিতীয় হচ্ছে কংগ্রেস এখনো পর্যন্ত নির্বাচনী প্রস্তুতি তার কতটা সে ব্যাপারেও সরাসরি কোনো বিশেষ বড় প্রমাণ দিতে পারেনি। প্রার্থী তালিকা নিয়েই তারা অন্যদের তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। বসিরহাট বেল্ট যেটা উত্তর 24 পরগনার, এইটাও খুব ইন্টারেস্টিং জায়গা। এখানেও বেশ কিছু এলাকা, এগুলো মুসলিম ডমিনেটেড, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক বেশি, এবং কিছু জায়গা আছে যেগুলো সীমান্তবর্তী, আর কিছু জায়গা আছে মতুয়া পকেট। মতুয়া পকেট এবার বিজেপি মতুয়া ভোট কতটা পাবে, বিশেষ করে এই এসআইআরের পর এটা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। টিএমসির সেফ আসন মোটামুটি বলা যায় এই সমস্ত এই বসিরহাটের এই বেলটাতে বসিরহাট দক্ষিণ, বাদুরিয়া, হারোয়া, মিনাখা। অবশ্যই এখানে সংখ্যালঘু ভোট অনেক বেশি, এবং এখানে আদৌ এসে হুমায়ুন কবির কতটা প্রভাব ফেলবেন সেটাও বলা মুশকিল। ফলে এই আসনগুলো নিয়ে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ত থাকতে পারে, কিন্তু সন্দেশখালী বা হিঙ্গলগঞ্জের মতো আসন ধরে রাখতে তৃণমূল কংগ্রেসকে কাঠখড় পোড়াতে হবে। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা, বুঝতেই পারছেন মতুয়া অধ্যুষিত এলাকা। এখানকার লড়াইয়ের সমীকরণটা কি দাঁড়াবে, এখানে আদৌ কতটা বিজেপি তাদের পুরনো দাপট ধরে রাখতে পারবে, সেটা কিন্তু এত তাড়াতাড়ি বোঝা যাবে না। প্রচার আর একটু এগোলে বা কিছু কিছু জনমত সমীক্ষা সামনে আসতে শুরু করলে এই ছবিটা স্পষ্ট হবে। কিন্তু বিজেপির জন্য ওই বেল্টে লড়াইটা একটু কঠিন হয়ে যেতে পারে, বিশেষত এসআইআরের কারণে। ওখানে ভোটার সংখ্যায়ও বড় পরিবর্তন হয়েছে, ভোটারদের হয়তো মানসিকতাতেও। ফলে সব মিলিয়ে মূলত হিন্দু ভোট কনসলিডেট করে এই 85টা আসনের মধ্যে যদি বিজেপি তাদের অবস্থান আগের তুলনায় বাড়াতে পারে, অন্তত 10 থেকে 15টা আসনে যদি বিজেপি আরও বেশি নিজের ঝান্ডা পুঁততে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু কঠিন হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে যে এই ভোলাটাইল একটা সিচুয়েশনের মধ্যে নিশ্চিতভাবে বলা কি পরিস্থিতি দাঁড়াবে সেটা তো সম্ভব নয়। তবে বিজেপি লড়ে যাচ্ছে, এবং বিজেপি সব থেকে কি বলবো, বিজেপি প্রো মাঠে এই মুহূর্তে খেলছে। বিজেপি চেয়েছিল যে সাম্প্রদায়িক ইস্যুগুলো রাজনীতিতে সব থেকে সামনে থাকুক অন্য যে কোনো ইস্যুগুলোর থেকে, এবং এমন এমন পরিস্থিতি তৈরি হোক যাতে তারা বারবার হিন্দু ভোট এক হও, হিন্দু সবাই জোট বাঁধো বলতে পারে। অন্তত 21 বা 24-এর তুলনাতেও 26-এ বিজেপি সেই রকম একটা জায়গা তৈরি করতে পেরেছে। কিন্তু তার ফল বিজেপি কতটা তুলতে পারবে, ফসল কতটা কেটে ঘরে ঢোকাতে পারবে, সেটা বলবে সময়।